দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভ এবং সাথে আছি আমি আহমেদ রেজা। আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন বিষয়ে আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, তেমনি একটি আলোচিত হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যারা সারথি হয়েছেন, যারা যুক্ত হয়েছেন, তাদেরকে আপনারা সবাই চেনেন। শুধুমাত্র দেশের না, দেশের অঙ্গ ছাড়িয়ে যারা বিশ্বের বুকে আমাদের বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন, চলমান চিত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশকে চলচ্চিত্রের ধারাকে বিশ্বের বুকে তুলে ধরছেন যারা, সেই মানুষগুলো আজকে আমাদের সাথে হাজির হয়েছেন এবং তাদের যেই কথাগুলো আমরা শুনবো এবং সেগুলো নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন। আমাদের সাথে আছেন চলমান চিত্রের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল, স্বাগত আপনাকে। আমাদের সাথে আছে চলমান চিত্রের আরও একজন নায়িকা যিনিও জনপ্রিয়, বর্ষা। আপনাদের দুজনকে স্বাগত। পাশাপাশি আমাদের সাথে নতুন আরেকজন নায়ক, যিনি নবাগত নায়ক হিসেবে পরিচিত হতে যাচ্ছেন সামনে যেই সিনেমাটি, অর্থাৎ আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই সিনেমায় তাকে প্রথমবারের মতো দেখা যাবে, সুমন ফারুক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। নিশ্চয়ই সবাই ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। অনন্ত ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে বলছিলাম দর্শকদেরকে একটি সিনেমার কথা, যেই সিনেমা নিয়ে আপনি 4 বছর পরে আবার চলচ্চিত্র অঙ্গনে ফিরে আসছেন। একটু শুরু করতে চাই, সেটি আসলে সেই সিনেমাটি কি এবং সেটিতে কি কি থাকবে। তবে তার আগে ছোট্ট করে জানতে চাই যে এত লম্বা ব্রেকটা আসলে কেন? লম্বা ব্রেকের ব্যাপারটা বর্ষা বলবে। আচ্ছা। আর ছবিটা সম্বন্ধে আমি বলি, আপনারা তো অলরেডি এর মধ্যে জেনেই গিয়েছেন যে আমি এক জয়েন্ট ভেঞ্চার একটা ছবি করছি, সেটা হচ্ছে ইরানের সাথে। আচ্ছা। ছবির নাম হচ্ছে দিন দ্য ডে। দিন দ্য ডে। দিন দ্য ডে। তো এই ছবিটা করছি ইরানের সাথে। আর টোটাল গ্যাপ কেন হলো এটা বর্ষার মুখে শুনেন। আচ্ছা বর্ষাপা, এটা কি আসলেই বলতে হবে? প্রায় 4 বছর পরে আপনাদেরকে আমরা আবার দেখছি বড় পর্দায়। তার জন্য আমি খুবই হ্যাপি, খুবই এক্সাইটেড অলসো। আর গ্যাপটা আসলে মূলত আপনারা তো সবাই জানেন যে আমার 2টা বেবি বয় হয়েছে, তো এই জন্যই আমার বাচ্চাদের জন্য আসলে এই লম্বা গ্যাপটা পড়ে গেছে। তো যেহেতু এখন আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড বেবিটা এখন 1 year 3 months, সো এখন আমরা স্টার্ট করতে পারি, আবার নতুন করে শুরু করছেন। আমরা একটু সুমনের কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু নবাগত নায়ক, সেই জায়গা থেকে না, আমরা একটু দর্শক হিসেবেই যে অনন্ত জলিল বর্ষা যে জুটি 4 বছর ধরে বড় পর্দায় দেখা যাচ্ছে না, মানে দর্শক হিসেবে কি একটা অতৃপ্তি বা একটা ক্ষুধা থাকে না যে কখন আসবে, সেরকম কি কোনো বিষয় আপনি উপভোগ করেছেন কিনা বা আপনার সেই প্রত্যাশার জায়গায় ছিল কিনা? জি, আমি খুব কাছে থেকেই দেখেছি। ওনাদের সাথে যখন আমার বন্ধুত্বটা হলো, অনেকেই আমাকেই জিজ্ঞেস করতো ওনাদের নতুন ফিল্ম আসছে না কেন, নতুন ফিল্ম আসছে না কেন। তারপর আমরা যখন বাইরে যাচ্ছিলাম বিভিন্ন সময়, আপনার এয়ারপোর্টেও অনেকে জিজ্ঞেস করছে। ওনাকে তো পেলে তো একদম মৌমাছির মতো ধরে ফেলে সেলফি দেওয়ার জন্য। ফ্লাইট চলে যাচ্ছে, বাট ওনাকে ভদ্রভাবে হেসে হেসে সেলফিগুলো দিতে হয়। আর জিজ্ঞেস করতে হয় যে মানে মানুষ বারবার জিজ্ঞেস করে কবে পাবো কবে পাবো কবে পাবো। তো এটা আমার অভিজ্ঞতাটা অনেক বেশি এই ব্যাপারে, মানুষ ওয়েট করছিল। আপনার নিজেরও নিশ্চয়ই সেই ক্ষুধাটা ছিল যে কবে আসবে, এবং সেবার সেই নতুন ছবিতে আপনি নিজেও একজন নায়ক হিসেবে। জি, আমারও ইচ্ছা ছিল করার, আমি ওয়েট করেছি। আচ্ছা অনন্ত ভাই, আমি আপনার কাছে জানতে চাই, দিন দ্য ডে, এর আগেও আমরা দেখেছি খোঁজ দ্য সার্চ, একটা মিল রাখেন কিছু একটা, এবং খুব ছোট কিন্তু শুনতে খুব মজা লাগে বা ইন্টারেস্টিং। কেমন মানে এই নামগুলো? হ্যাঁ, মুভির নামগুলো, মানে দিন দ্য ডে এর আগে আমি যদি ধরেন আমার টার্গেটটাই তো থাকে যে ছবিটা দেশে তো মানুষ দেখবেই, দেশের বাইরেও দেখতে হবে। এখন যদি আমি ধরেন সারা ওয়ার্ল্ডে তো আল্লাহর দয়া অনেক দেশেই তো আমি ছবি রিলিজ করি। তো ছবি যখন রিলিজ করবো, এখন একটা ফরেনার যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর মুভি নেম, হোয়াটস ইউর মুভি নেম, আমি যদি বলি খোঁজ, হোয়াট ইজ দ্য খোঁজ, মিনিং অফ খোঁজ, সো ওরা কিন্তু বলবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ খোঁজ। সো ইউ হ্যাভ টু সে খোঁজ মিনস সার্চ, সো I can say my movie name, Khoj the Search, so they can easily understood what is the meaning of movie. আপনি বলছিলেন যে এই মুভিটি ইরানের সাথে জয়েন্ট ভেঞ্চারে, সম্ভবত এটি বাংলাদেশের ইতিহাসে বা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ইরানের সাথে জয়েন্ট ভেঞ্চারে ছবি করতে যাচ্ছে, এবং আপনি বলেছিলেন যে এটি আসলে চিন্তাধারার জায়গা থেকেও প্রথম। আর সেটি আসলে কেন মনে হলো যে ইরানের সাথে ছবিটা জয়েন্ট ভেঞ্চারে করা?
আমরা অনেকেই দর্শকরা যারা শুনে অভ্যস্ত যে কলকাতা বাংলা একটা মুভি বা ভারত বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারের মুভি হয়েছে অনেক, ইরান বাংলাদেশ এই শব্দটাই একটু চলচ্চিত্রের যারা দর্শকরা আছেন তাদের কাছে নতুন। সেটি আসলে আপনার চিন্তাটা কেন আসলো এবং কেন মনে হলো যে ইরানের সাথে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশের সিনেমাটি নিয়ে আপনি আবার নতুন করে শুরু করা দরকার? আমার মাথায় না প্রথমে ইরান আসেনি। আচ্ছা। আমি যখন ছবি শুরু করব ভাবলাম 4 বছর পরে, তা আপনারা জানেন দ্য সার্চ ছবি দিয়েই আমরা বাংলাদেশের ফিল্ম জগৎটা কোন ইউটার্নটা নিল এটা দর্শকের সবাই জানে, আপনারা এভরিবডি নোজ অ্যাবাউট ইট। তা আমি আনটিল মোস্ট ওয়েলকাম টু, আমরা ছবিতে যা দেখানো দরকার, যে আমরা গান করি বিদেশে, যে সিকোয়েন্স করি বিদেশে, যে হাইটেক ইউজ করি, মানে ভালো অ্যাকশনগুলো করতে যেই টেকনোলজি দরকার এগুলো ইউজ করি, তা আমি যদি সেম ক্যাটাগরির একটা মুভি আবার নিয়ে আসি তা একই হয়ে যাবে। তা আমাদের যে গ্যাপটা হলো, মানুষ যে নতুনত্ব পাবে এই না আমার মাথায় কাজ করছিল। এতে করে আমি প্রথম মানে এটা দিয়ে সার্চ শুরু করি যে আমরা তুর্কির সাথে ছবি করব। আচ্ছা। তা আমার কোম্পানিতে আমরা যে আরেকটা গ্যাপের কারণ ছিল আমাদের 4 বছরের বেশি, আমরা একটা ড্যানিম প্রজেক্ট করি যেটার নাম এবি ড্যানিম প্রজেক্ট। তা ওইটাতে 9 জন তুর্কিশ কাজ করতো আমাদের কোম্পানিতে। তো ওদের সাথে আমি আলাপ করলাম এবং তুর্কির অনেক কোম্পানি আসতো, আমাদের কেমিক্যাল কোম্পানি, ওই কোম্পানি, সেই কোম্পানি, যে তুর্কি অলসো হিউজ মার্কেট। তখন আমরা তুর্কির সাথে চেক করে দেখলাম যে তুর্কির সাথে ছবি করলে ওয়ার্ল্ড ওয়াইড যে মুভির চাহিদা বা এবং নাম করেছে পৃথিবীতে, যেমন অস্কার বলেন, কান বলেন, বিভিন্ন ফেস্টিভ্যালগুলো বলেন, হলিউড, তারপরে ইরানি মুভি, এটা এভরিবডি নো। ইরান ছবি দ্য ভেরি মানে ডিফারেন্ট টাইপ অফ মুভি তারা বানায়, এবং আমরা ছোটোবেলা থেকেই বিটিভিতে বাংলা ডাবিং করা ছোটোবেলা থেকে ইরানি ছবি দেখি। তখন তারপরে আমি চিন্তা করলাম যে ইজিপ্টের সাথে ছবি করব। তো ইজিপ্টের সাথে ছবি করাটা ওরকম হয়ে উঠলো না। তারপরে আমরা শুরু করলাম যে ইরানের সাথে ছবি করব। ইরান তো হিউজ একটা মার্কেট, মানে আমি কিন্তু শর্ট করেই আমি মনে করি না যে ইরানের সাথে ছবি করব। আমি মার্কেট দেখেছি যে বাংলাদেশের ক্যালকাটা বাংলাদেশ মার্কেট কতটুকু আমরা সাকসেস এটা বলার দরকার নেই, সবাই জানি আমরা মিডিয়াতে অ্যাটলিস্ট যারা আছি। কিন্তু ইরানের সাথে মুভি বাংলাদেশ সাকসেস হবে। ইরান হিউজ একটা মুভি মার্কেট, এবং তাদের মূল এন্টারটেনমেন্ট ইরানি মুভি। তাদের কোনো নাইট লাইফ নাই, ডিস্কো নাই, আলাদা কোনো তাদের লাইফ নাই যে যেখানে যে তারা ইয়াং জেনারেশন ইভেন তো সময় কাটাবে। তাদের 2টা জিনিস ইরানে, স্পোর্টস, গার্ডেন, মুভি, এই 3টা হচ্ছে এন্টারটেনমেন্ট। ইরানে হিউজ মুভি দেখে দর্শক, এটার থেকে আমার আসলো। একটা ফেসবুকের মন্তব্য নিচ্ছি, একজন বলেছেন নবাগত নায়ককে অনেক সুন্দর লাগছে। আমরা একটু বর্ষাপার কাছে যেতে চাই। বর্ষাপা, আমরা শুনেছি এই সিনেমার যারা কলাকুশলী থাকবেন তাদের মধ্যে কেউ কেউ অস্কারে মনোনীত হয়েছেন, সেরকমও আছেন, এবং আপনারা যেহেতু বিশাল অংশ জুড়ে এই সিনেমাতে থাকবেন বা আপনাদের দায়িত্বগুলো সেরকম খুবই দায়িত্বপূর্ণ, সেই জায়গা থেকে একেবারে ভিন্ন ধাঁচের যে সমস্ত কলাকুশলীরা দেশের বাইরের থেকে আসবেন তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এর আগেও আপনার হয়েছে, কিন্তু এবার এই জায়গাটি একটু ভিন্ন, যেহেতু ইরান থেকে আসছে, সেটিকে আপনি কেমনভাবে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন? আসলে ঠিক চ্যালেঞ্জিং ঠিক না। আচ্ছা। কারণ আমি আমার দেশে কিন্তু আমিই থাকবো। সো আমাকে কিন্তু আমার দেশের মানুষ ঠিক আমি বর্ষাকেই নিবে। তারা আমাকে যদি ইরানদের সাথে কিন্তু বাংলাদেশিরা আমাকে কম্পেয়ার করবে না। তারা ডেফিনেটলি আমার দেশের মানুষ, আমি এই দেশের মেয়ে, তারা আমাকেই বেশি ভালোবাসা দিবে। আর তাহলে যদি এই চ্যালেঞ্জিংটা যদি মানুষ প্রথম থেকেই শুরু করে না, উনি তো আমার সাথে অনেক বড় স্টার, তাহলে কিন্তু অমিতাভ বচ্চনের সাথে রণবীর সিং বা নতুন নতুন যারা কিন্তু অ্যাক্টিং করতে পারতো না, শাহরুখ খান, সালমান খানের, আমির খানের সাথে কিন্তু নতুন হিরোইনরা কাজ করতে পারতো না। সেই জিনিসটা আসলে আমার মাথায় একদমই নেই যে কারা আসবে, অস্কার পেয়েছে কি পেয়েছে, আমি নার্ভাস কিনা, আমি আমার মতো আছি। মানে এটাকে চ্যালেঞ্জ না, আপনি ঠিক তা না, আপনার যে গতানুগতিক কাজটা বা আপনি যেভাবে স্বাভাবিকভাবে কাজটি করেন সেটাই করবেন। আমি কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, এই মুভিটা যেহেতু একটু ডিফারেন্ট, ইসলামিক, যেহেতু ইরান পুরোটাই একটা ইসলামিক কান্ট্রি, সো সেখানে আমার ড্রেস আপের যে বিষয়টা, মেকআপ, ড্রেস আপ এবং এই জিনিসগুলো তো আমাকে আমার সিনেমার গল্পের সাথে যেতে হবে, কারণ আমি তো মুসলিম। যেমন ইন্ডিয়াতে আমি বিপাশা বসুর একটা মুভি দেখেছি, নামটা ঠিক ভুলে গেলাম,
বিপাশা বসু তো একটা নন মুসলিম মেয়ে, সো ও তো একটা মুসলিম মেয়ের ক্যারেক্টারে সে মাথায় কাপড় দিয়ে পুরো সিনেমাটা সে করেছে। সো আমি একটা মুসলিম মেয়ে, আমি দেশের মেয়ে, সো ডেফিনেটলি এটা এই জায়গাটায় চেঞ্জ হবে। সো আমি আমার বচনভঙ্গি, আমি আমার এক্সপ্রেশন কিভাবে চেঞ্জ করব? না, না, অবশ্যই তাই। নবাগত নায়কের কাছে ফিরতে চাই, যারা বলছেন যে নবাগত নায়ককে সুন্দর লাগছে অনেক। অনন্ত ভাই একটা কথা বলছিলেন যে একটা সময় সিনেমা গিয়েছে যে বিটিভির টার্মটাতে আমরা অপেক্ষা করতাম, বিটিভিতে সিনেমা আসবে, দেখবো, সবাই মিলে আমরা বসে দেখতাম। নিশ্চয়ই আপনারও সেই সময়টা গিয়েছে। হ্যাঁ, আমারও সেই সময়টা গিয়েছে, দুপুরবেলা বিশেষ করে হতো। হ্যাঁ, শুক্রবার দুপুরবেলা 3টা থেকে হতো। সেই সময় কি কখনো চিন্তা করেছিলেন যে আপনি সেই বড় পর্দার মানুষ হবেন? এবং সেটি আমি কিন্তু খুব ইনফ্যাক্ট শীঘ্রই আসছে আপনার। খুবই অনেস্টলি বলি, খুব ছোটবেলা থেকেই যখনই মুভি দেখতাম তখনই আমার মনে হতো যে যদি আমি হতে পারতাম। হ্যাঁ, ইনফ্যাক্ট যদি আমি হতে পারতাম। আমি মুভি থেকে কখনো আউট হইনি। আমি ভালো ছবি আসলেই হলে গিয়ে দেখেছি বা টিভিতে সুযোগ পেলে দেখেছি, কোথাও না কোথাও দেখেছি। ভালো ছবি যতগুলো আসছে বাংলাদেশে, আমার মানে আমার বুদ্ধি হওয়ার পর থেকে সবগুলো ছবি দেখেছি। বাহ, এটা আমার কাছে খুব ভালো ভালো ছবি লেগেছে সবগুলো। সুমন ভাই। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা আমি আপনাকে বিভ্রান্ত করার জন্য করছি না। জি, please। আপনি যদি দেখেন বাংলাদেশের বর্তমান সময়ের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের সিনেমার নায়ক যদি কিন্তু হাতে গোনা 2 থেকে 3 জনকে, যাদেরকে সমানভাবে জনপ্রিয় একেবারে আমাদের বাংলাদেশের মানুষের কাছে। সেখানে নবাগত হিসেবে এটা কি আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ না, নিজেকে একেবারে সেভাবে প্রতিষ্ঠিত করা? নিশ্চয়ই আপনার সেই লক্ষ্যটাও আছে। কিছুটা চ্যালেঞ্জ আছে, তারপরও যারা করতেছে তারা ভালোই করতেছে। ইন্ডাস্ট্রিটা বড় হতে হলে নতুন মানুষ আসতে হবে, অবশ্যই আসতে হবে। প্রযোজক আসতে হবে, পরিচালক আসতে হবে, নায়ক আসতে হবে, নায়িকা আসতে হবে, তারপরে পার্শ্ব যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদেরও আসতে হবে। এই ইন্ডাস্ট্রিতে এইটাই রিসাইকেল একটা কথা তো আছেই, নতুন আসবে পুরনো যাবে, এটাই এর মধ্যেই আমি একজন আর কি। অনন্ত ভাই, আপনার কাছে ফিরতে চাই যে এই সিনেমাটি আমরা যেহেতু আপনি বলছিলেন যে এই সিনেমাটি অন্য সব কিছুর চেয়ে ভিন্ন হবে এবং আপনার চিন্তাধারার জায়গা থেকেও ভিন্ন, এবং এই সিনেমার পরিচালক সম্ভবত শ্রদ্ধেয় ছটকু আহমেদ, না, যিনি পরিচালক ছটকু আহমেদ না। ছটকু আহমেদ একজন স্ক্রিপ্ট রাইটার। আচ্ছা, এই ছবির ছটকু আহমেদ সাহেব আমার সাথে অনেকগুলো ছবিতে কাজ করেছে স্ক্রিপ্ট রাইটার হিসেবে, এবং হি ইজ ভেরি গুড পারসন এবং অভিজ্ঞ পারসন বলতে হবে, এবং এডুকেটেড, হাইলি এডুকেটেড, ইজ ভেরি গুড গাই। আমি ওনাকে খুবই পছন্দ করি ব্যক্তিগতভাবে। তো এই ছবির যে কাহিনীটা আমার, আচ্ছা, এবং ইরানের যে ডিরেক্টর মিস্টার মুর্তুজা আতার জমজম ওনার নাম, ইরানের ডিরেক্টর, ওনার আর আমার কাহিনী মিক্স কাহিনী। এটা যেহেতু ইরানের দেশে কি কাহিনী হলে ভালো হবে এটা তো আমার চেয়ে উনি ভালো জানে। তো এই জন্যে ছবিটা আমাদের দুইজনের কাহিনী, এবং চিত্রনাট্য আমরা দুইজনই, মানে আমি এবং মুর্তুজা। আর ছবিটার ডায়লগ যেটা আছে হ্যাঁ, সেটা হলো আপনার আমাদের দেশের ছটকু আহমেদ, আর ইরানের হচ্ছে অন্য যারা স্ক্রিপ্ট রাইটার আছেন তারা, মানে অনেকগুলো মিস করে ছবিটা করতে হয়েছে আর কি। আমার একটু মানে তর্স হচ্ছে না, সত্যি কথা বলতে। আমি মানে যদিও এটা দর্শকদেরকে জানানো ঠিক হবে কিনা জানি না, আমার খুব ইচ্ছা করছে যে ছবির কাহিনী সংক্ষেপ যদি একটু বলতেন। কাহিনী তো ধরেন ছবি মানুষ দেখবে, শুনে লাভ কি, তবে ছবিটা এইটুকু বলতে পারি যে আমি যত ছবি করেছি এটার সাথে মিল নেই। ডিফারেন্ট তো 100% হবে, সব কিছু মিলিয়ে ডিফারেন্ট হবে, ওই সব আগের কোনো কাহিনীর সাথে এই ছবি মিলবে না। আমি শুনেছি এটা একটু ইসলামিক প্রেক্ষাপটে। না না, সেরকম কি কিছু? ইসলামিক আসলে কোনো মুভি হয় না। মানুষ কত টাইপের নিউজ করে, মানুষ বলে অনন্ত জলিল ইসলামিক মুভি করবে, ইসলামিক তো কোনো মুভি হয় না। মুভিতে মানুষ বিভিন্ন টাইপের মেসেজ দিতে পারে সমাজের জন্য। তো এইখানে মুভির মাধ্যমে আমি যতটুকু পারি, মানে মানুষ ছবি দেখতে যে যখন সে এন্টারটেনমেন্টের মাধ্যমে একটা ভালো মেসেজ পায় তখন এটা কিন্তু সে মনে রাখে, আর খারাপটা পেলে 2-1 মিনিট পরে ভুলে যায়। খারাপ তো দেখতেই থাকে মানুষ, কারণ বিভিন্ন মাধ্যমে দেখতে পায়। তা আমি নর্মালি যেটা মনে করি, আমার ছবিতে আমি ডায়লগগুলো চেষ্টা করি যে মানুষের গ্রহণযোগ্যতা পাক, ডায়লগগুলো যেটাকে মানুষের জীবনের কিছু একটা হলো যে উপকার আসবে, ছবির থিমগুলো মানুষের উপকারে আসবে। আর যেহেতু এটা ইরান এবং বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার ছবি, এইটার তো ডায়লগ বা ছবির স্ক্রিপ্ট
সব কিছু মিলিয়ে এটা নর্মালি আমরা যেই ছবি করি ওগুলির সাথেও মিল নাই। বর্ষাপা, একটা বিষয় একটু জানতে চাই, মানে বাংলাদেশের সিনেমা হলগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা যেভাবে চিন্তা করে ধরেন অনন্ত ভাই এটা চিন্তা করলেন যে আমরা বাংলাদেশ ইরানের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে সিনেমা করবেন, এটা তার চিন্তার প্রসারতার জায়গাটিতে তিনি করেছেন, কিন্তু সিনেমার শুটিংও হবে নিশ্চয়ই আপনারা সবাই কষ্ট করে বিশাল একটা অংশ জুড়ে সেখানে আপনারা এই সিনেমাটি তৈরি করবেন। আমরা দেখেছি যে সেই সিনেমার রিলিজ দেওয়ার পরে অনেক কষ্ট করতে হয় যে মানুষের কাছে পৌঁছাতে, অর্থাৎ প্রত্যেক হলে পৌঁছানোর জন্য আরেকটি বিশাল কষ্ট করতে হয়, যতটা না শুটিংয়ে করতে হয়। আমরা শুনেছি সেইগুলো, আপনি নিশ্চয়ই শুনেছেন সেই প্রতিবন্ধকতাগুলো আসলে কেমন, আপনি সিনেমার নায়িকা হিসেবেও তো আপনি জানেন। ঠিক কিছুদিন যেহেতু অনেক দিন মিডিয়াতে নেই তো, বা যতটুকু মানে পত্রপত্রিকায় পড়েছে, নিউজে আসছে যে হল তো একদমই কমে গেছে। বাট একটা আমাদের দেশে একটা প্রমিনেন্ট একটা ফিল্ম প্রোডাকশন আছে যারা কিনা ওনাদের মানে দখলেই বেশ অনেকগুলো সিনেমা হল ছিল, তাদের মাধ্যম থেকে হয়তো রিলিজ করা ছিল। আমার মনে হয় ওই জায়গাটা এখন অনেকটাই নেই, কাটিয়ে উঠেছে। সো তবে আমার কাছে যেটা মনে হয় যে ইনশাল্লাহ আমাদের মুভি রিলিজ হচ্ছে, খুব একটা প্রবলেম হবে না। তবে হল সংকট তো ট্রু, এটা যেটা সত্যি, যেটা সিনেমা হল একদমই কমে এসেছে ঠিক ওরকম না। কিন্তু এটাই আসলে মানে এই জায়গাটা চিন্তা করি আসলে মানে থমকে যেতে ইচ্ছা হয় যে এত মুভিতে এত বেশি টাকা ইনভেস্ট করে সিনেমা করব, টাকাটা আসলে কি উঠে আসবে? সো এই জিনিসটা ধরুন ঠিক আছে, আমরা শখে একটা মুভি করি, এটা জাস্ট আমাদের এটা শখ, এটা কিন্তু আমাদের প্রফেশন না। আমরা প্রফেশনালি এটাকে কখনো নেইনি, নেবার খুব একটা ইচ্ছাও নেই। বাট যারা প্রফেশনালি এটা চিন্তা করে, যারা প্রডিউসার, যাদের বিজনেস সেটার, যারা ডিরেক্টর, তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখে। আমার মনে হয় এই যখনই ওনারা চিন্তা করে সিনেমা হল নেই, এই টাকাটা উঠে আসবে না, যেমন ইন্ডিয়াতে একটা মুভি রিলিজ দিলেই প্রথম দিন যে কয়টা সিনেমা হলে রিলিজ দেয় ওই টাকাটা থেকে তাদের হিউজ একটা অ্যামাউন্ট প্রথম দিন থেকেই উঠে আসে, হলের বুকিংয়ের যে টাকাটা। তো আসলে আমাদের দেশ ওই ইয়াটা নেই, আমার মনে হয় হওয়া উচিত। আমাদেরও তাই মনে হয়। সুমন ভাই, আপনার কাছে ফিরতে চাই যে আপনি জানেন যে এখনকার বিশাল অংশ জুড়ে আমাদের দেশে তরুণরা আছে এবং তারা সবসময় ইনোভেটিভ কিছু দেখতে চায়। আপনি এই সিনেমার সাথে যেহেতু যুক্ত, আপনি নিজেও জানেন যে নিশ্চয়ই এই সিনেমাতে এমন কিছু আছে যেগুলো তরুণদের আকৃষ্ট করবে। জি, অনেক কিছুই আছে। আপনার থিমগুলো খুব স্ট্রং হবে, তারপরে মেকিংটা খুব স্ট্রং হবে, তারপর ফাইটিং বা অ্যাকশন দৃশ্যগুলো আরো অনেক ডেভেলপ হবে, যেটা আপনার হলিউডের মতো হবে। আপনার ফাইটিং দৃশ্য আছে? হয়তোবা আছে, আমার একটা দুইটা ফাইটিং দৃশ্য আছে, ভালো হবে, তরুণরা দেখে মজা পাবে। আচ্ছা, আমরাও সেটি মানে আমাদের প্রত্যাশাও সেটিতে যে তরুণরা যেন আকৃষ্ট হয়, তারা যেন মজা পায় ছবিটা দেখে। অনন্ত ভাই, একটা বিষয় জানতে চাই যে এই সিনেমার কলাকুশলী তো অনেক, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কারা কারা যাচ্ছে বা কতজন থাকছে, ইরান থেকে কারা কারা আসছেন, সেটি যদি একটু দর্শকদেরকে জানাতেন। বাংলাদেশে ইরানের আসবে ওরা হচ্ছে 17 জন। 17 জন? হ্যাঁ, 17 জন আসবে ইরান থেকে, কলা কৌশলী যারা আছেন ডিরেক্টর থেকে শুরু করে। আর বাংলাদেশেরও থাকবে 20-22 জন, কারণ অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার রুল আপনারা জানেন যে কলা কৌশলীর থেকে শুরু করে আর্টিস্ট পর্যন্ত মাস্ট বি ইকুয়াল। তা আমরা যেটা ট্রাই করেছি যে আমি ইরানের যারা আর্টিস্ট যত কোয়ান্টিটি, বাংলাদেশের অ্যাটলিস্ট আমি 4-5 জন আরও বেশি রেখেছি। তারপরে ইরানের কলা কৌশলীর থেকে বাংলাদেশের কলা কৌশলী আরও 6-7 জন আমরা বেশি রেখেছি, যে আমার যে দেশের প্রতি কোনো অন্যায় না হয়। যে আমি একটা জয়েন্ট ভেঞ্চার ছবি করলাম, যে আমার দেশের টেকনিশিয়ানরা, আর্টিস্টরা বঞ্চিত হলো। তো এইটা মাথায় রেখেই আমি ছবি বোর্ডে জমা দিয়েছি, 2 দেশের কলা কৌশলী, 2 দেশের আর্টিস্ট, এইভাবেই ছবি জমা দেয়। এবং আমরা এর আগের সিনেমাগুলো তো দেখেছি আপনার, বিশেষ করে সেটি দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় কিন্তু শুটিং হয়েছে। নিশ্চয়ই এই সিনেমাতেও সেরকমই হবে বা হবার কথাই থাকবে হয়তো। এই ছবিটাই তো ইরানের সাথে, এমনিতেই তো বাইরে হবে। তাছাড়া তবে এই ছবির গল্পটা ইরান যেভাবে লিখেছে দেখলাম, ছবিটার ওরা শুটিং করবে ইস্তাম্বুল, অনেকগুলো লোকেশনে, তারপরে শুটিং করবে আফগানিস্তানে, ইরানে, আচ্ছা, এবং ইরানের অনেক জায়গায় শুটিং করবে। সিরাজ নামে একটা নগরী আছে ওদের, ঐতিহাসিক নগরী, ঐতিহ্য, ওইটাতে সব হেরিটেজ যেগুলো ওদের আছে ওইগুলোতে। তারপরে ইস্পাহান, ওটা রিয়েলি একটা
বলা যায় হচ্ছে যদি আল্লাহ তাআলা পৃথিবীতে যদি সৌন্দর্য কিছু রেখে থাকে, মানে কিছু কিছু কান্ট্রিতে, তার মধ্যে ইস্পাহান মনে হয় একটা, মানে এত সুন্দর ইস্পাহান। তারপরে আর তেহরানে তো করবেই ওরা। মানে এই ছবিতে লোকেশনের মানে ভেরিয়েশনটা এত বেশি থাকবে যে দর্শকের লোকেশন দেখতে দেখতেই মনে হবে যে আমরা যে হলে ঢুকলাম আর ছবি দেখে বেরোইলাম, ছবি যদি পুরো না দেখায় লোকেশনও দেখায়, আমাদের টাকা উসুল হয়ে গেছে। আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, নিশ্চয়ই বাংলা। ও আরেকটা কথা, আমাদের দেশ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গায় শুটিং। হ্যাঁ অবশ্যই। আপনার আগের সিনেমাগুলোতে আমি দেখেছি সেগুলোতে গান ছিল, এই সিনেমা থেকে কি গান থাকবে? যেহেতু ইরানের সাথে হচ্ছে, ইরানের সিনেমাগুলো থেকে গান থাকে না আমি জানি যে। হ্যাঁ, এটাতে ইরানের ছবিতে অনেক কিছুই রেস্ট্রিক্টেড, যেমন নায়িকার এরকম হাত ধরা যাবে না, এই শটটা ওরা রাখে না। তা আমরা কি করেছি, ওইভাবেই আলাপ আলোচনা করে যে আমরা দুইজনে একটা রোমান্টিক সং আছে যেটা আমরা দেশের জন্য করব। আর সুমন ভাই নায়িকা থাকবে লেবানিস মেয়ে, আচ্ছা, লেবাননের নায়িকা। এটাতে মাল্টি, বাংলাদেশের, হ্যাঁ লেবানন। এটা মাল্টি মানে কান্ট্রির ক্যারেক্টার আর্টিস্টরা থাকবেন এখানে, অনেকগুলো কান্ট্রি, লেবানিস থাকবে, তুর্কিশ থাকবে, ইরানি, আমরা বাংলাদেশি। তা সরি, যেটাকে বলে মাল্টি ন্যাশনালিটি আর্টিস্ট থাকবে আর কি। আর সুমন ভাইয়ের একটা ঝাঁকানাকা গান থাকবে, সেইটাও আমরা বাংলাদেশে দেখাবো। আর আমাদের দুইজনের একটা রোমান্টিক, সরি, একটা সং থাকবে যেটা ইরানি ভাষায় থাকবে গানটা, ওইটা ইরানের জন্য থাকবে। আর হচ্ছে আমাদের একটা গান থাকবে ঢাকার পোলা, যেরকম মানে মানুষের মন ছুঁয়ে গিয়েছে, এখন মজাও করে সব জায়গায় ঢাকার পোলা। তা আমি এই ছবিতে এরকম একটা গান উপহার দিতে চাই যে ঢাকার পোলা যে ছাড়িয়ে যায়, ওইটা আমরা ছেলেরা পারফর্ম করব। ইরানে যদি ছেলেরা নাচে, ডান্স করে বা গানে পারফর্ম করে, ওইটা ইরানে আবার রাখে, ওইটা ইরান দেখতে দেয়। তাই আমি চাচ্ছি ওই গানটা ইরানে যে ছবিতে, ইরানে যখন ছবি রিলিজ হবে ওই গানটা যে থাকে, এইভাবে করে সাজানো হয়েছে। বর্ষাপা, মানে সিনেমার কথাগুলো যখন শুনছিলাম যে আমার মনে হচ্ছে যে কবে আসবে, আমি নিজেও গিয়ে দেখতে চাই আসলে। সেই ক্ষেত্রে একটু শুরুর দিকের কথা বলি যে এখনকার সিনেমা, আপনাদের পাশেই তো ব্লকবাস্টার, হ্যাঁ চলে যাব, চলে যাব ইনশাআল্লাহ। যেটি জানতে চাই আপা, এখন সিনেমাগুলোর প্রচারণার ক্ষেত্রে একটা বিশাল কর্মযজ্ঞ থাকে আমরা দেখেছি, এবং সেখানে সিনেমা শুরু হওয়ার, মানে শুটিং শুরু হওয়ার সময় থেকেই প্রচারণা করতে থাকেন কলাকুশলী যারা বা ডিরেক্টররা যারা, ওনারা চান যে সিনেমাটাই যখনই মুক্তি পাবে তখন যেন দর্শকরা হলে গিয়ে দেখেন। এবং সেখানে আমরা দেখেছি বেশ কয়েকটি সিনেমাতে এর আগে সেখানে ভিন্নতাও এনেছেন প্রচারণার ক্ষেত্রে। এবার আপনারাও নিশ্চয়ই চাইবেন যে প্রচারণার ক্ষেত্রে বড় ধরনের ভিন্নতা আনতে, একেবারে মানুষের কাছে পৌঁছানোর জন্য সেই ধরনের পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে, সেগুলো যদি দু একটি আমাদের সাথে শেয়ার করতে। আসলে আমরা যখন থেকে সিনেমা করলাম ঠিক তখন থেকেই মনে হয় আমরা মুভির প্রচারণা মনে হয় আমরাই প্রথম শুরু করলাম, কারণ মানে আমি digital type এর। লিডিং যারা হিরো হিরোইন আমাদের দেশে, তারা কখনো টিভিতে কোনো ইন্টারভিউ দিতে আসতো না। আগে সত্যি কথা, সেটে গেলেও তারা খুব একটা পাত্তা দিত না, মানে খুব বাজে ব্যবহার করতো বা ওইরকম সেটা দুই একটা আমি দেখেছি, বা টেলিভিশনে কিন্তু আমরাই শুরু করলাম যে টেলিভিশন একটা বড় মাধ্যম, অনেক বড় মাধ্যম টেলিভিশন, যে ছবির প্রচারণার জন্য। এখন তো ধরেন অনলাইন ভরে গিয়েছে, নিজেরাই বসে একটা প্রচার করা যায় অনলাইনে, ইউটিউব, টুইটার, ফেসবুক, হোয়াটএভার। কিন্তু আমরা যখন ছবি শুরু করলাম, আমরাই শুরু করলাম যে টেলিভিশন চ্যানেলে যাওয়া। তারপরে আমাদের দেখা দেখি তো এখন সারা বাংলাদেশে যারাই পুরনো আছে নতুন আছে সবাই তো টেলিভিশন চ্যানেলে আসে। মানে নতুন কোনো আইডিয়া কি থাকছে? বা নতুন আইডিয়া তো আপনি দেখেছেন যে আমি বাংলাদেশে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমরা ছবির প্রচারণা দেখেছি ঘোড়ার গাড়ি, রিক্সা, এগুলির মধ্যে পোস্টার টোস্টার করে মাইকিং টাইকিং করতো আর কি। আর আপনি দেখেছেন যে আমি প্রথম ছবির প্রচারণা করেছি পুরা 6 মাস এলইডি টিভি লাগিয়ে ট্রাকের মধ্যে পুরা সাজায়া, মানে যেভাবে হলিউড করে আর কি, দুই দিকেই ছবির মানে ট্রাকটাকে এমনভাবে সাজানো হয়েছে যে সব দিকেই মুভির পোস্টার, মানে বিলবোর্ডের মতো করে সুন্দর ডেকোরেশন করে, তারপরে ভিতরে হচ্ছে এলইডি টিভি দেওয়া, টেইলার গান।
তারপরে আমি একদিন ইয়ে রাস্তা দিয়ে মানে এফডিসির থেকে বাসায় যাচ্ছি রাতের বেলা, আমি দেখি সেম আমার নিয়মে একটা ছবির প্রচারণা হচ্ছে। তা আমি দেখলাম বাংলাদেশ যদি ভালো কিছু দেখে এটা কিন্তু ফলো করে। তারপরে দেখছেন যে আগের পোস্টার মনে হতে ফায়ার সার্ভিস দরকার, পুরো ছবিতে হলুদ আর লাল, মানে অনেক মাথা এক ছবির মানে এক পোস্টারের মধ্যে, আর লাল আর হলুদ এরকম পোস্টারগুলো ছিল। তা আমি ছবির পোস্টার যখন শুরু করলাম যে না ছবির পোস্টার তো ওরকম হয় না, এখন দেখেন ছবির পোস্টারগুলো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি নিজে স্যাটিসফাই যে যদি ভালো কিছু করি, আমাদের দর্শক এবং আমাদের যারা কলাকৌশলী এবং যারা সিনেমা বানান, সিনেমা অ্যাক্ট করেন, সবাই যেহেতু এটাকে ফলো করে, তা আমি নতুন একটা মার্কেট খুলে। আজকে আরেকটা জিনিস বলি, এই যে ছবিতে যে ইয়ে দেন মানে স্পন্সর করেন, আমরা কিন্তু প্রথম ছবিতে আমরা বাংলাদেশি স্পন্সর আনলাম, আপনাদের যমুনা টেলিভিশন, যমুনা হচ্ছে ইয়ে বাইক, এগুলো কিন্তু তারপর ওই যে অন্য কোম্পানির পানি, চিপস, এটা সেটা। এখন দেখেন বাংলাদেশের কত ছবিতে স্পন্সর পাচ্ছে। তাই আমি যতগুলো কাজই করেছি, এটা আলহামদুলিল্লাহ যে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এগুলো ফলো করেছে। তা আমি এইবার আমার ওই যে চিন্তাধারা নতুন মার্কেট একটা ওপেন করা, যে বাংলাদেশি ছবি তারা করলে লাভবান হবে, তাদের যে টাকা ইনভেস্ট করে এটা তো দেশের থেকে টাকা উঠে না, তখন আরও কিছু মার্কেটে ছবি রিলিজ করলে টাকাগুলি উঠে আসবে। এই একটা মার্কেট, বড় মার্কেট বাংলাদেশের জন্য আমি ইনশাল্লাহ রেডি করছি। আর প্রচারণার ব্যাপারে এখন তো আপনারাই যথেষ্ট, মানে এখন এত গণমাধ্যম, মানে ইউটিউব এত বেশি গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব, এখন আপনারা মনে হয় মোর দেন এনাফ। শোন ভাই, আপনার কাছে ফিরতে চাই একটা বিষয় নিয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলেন অনন্ত ভাই। তিনি যখন বলছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রি, তখন আমার বারবার এফডিসির কথা মনে পড়ছিল। আপনি নিজেও গিয়েছেন। আমার খুব অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যখন শুনি, তারা যেভাবে একেবারে পরিকল্পনা নিয়ে যে সিনেমা হতে হবে, চলচ্চিত্র যেটি হবে সেটি আসলে একটা মানসম্পন্ন হবে, এবং সেটির পেছনে কিন্তু তাদের অবদান, পরিশ্রম দীর্ঘদিনের থাকে, একটি পরিকল্পনা থাকে, বিশাল একটি পরিকল্পনা। আমাদের এফডিসি নিয়ে মাঝে মধ্যে আমাদের খুব দুঃখ হয়, আপনারও নিশ্চয়ই তাই হয়, যে এটিকে আসলে আরও আধুনিক করা প্রয়োজন। সেটা চলচ্চিত্রের স্বার্থেই। নবাগত নায়ক বা একজন তরুণ হিসেবেই আপনি কি সেই জায়গাটি মনে করেন না? আমি এফডিসিতে গিয়েছি অনেক আগে, আচ্ছা, যখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়তাম তখন। তারপর এখানে একটু জিজ্ঞেস করি অনন্ত ভাই, একটা সময় সিনেমার নায়ক হবে, সে এফডিসিতে যাবে না, এটা কিন্তু কখনো ভাবা হতো না। আমি বলতে চাচ্ছিলাম, তারপরে আবার এফডিসির সামনে গিয়ে অনেক মাস পার করে দিয়েছেন। তারপরে আবার গিয়েছি, কিন্তু আমি কখনো, আর ছোটবেলা তো গিয়েছি, আমার জন্ম ফার্মগেটে, পশ্চিম তেস্তুরি বাজার। সো আমি কিছুদিন আগে অনন্ত ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। উনি দৃষ্টি প্রতিবন্ধীদের কিছু ডোনেশন করেছে এবং হেল্প করেছে। ওই প্রোগ্রামে গিয়েছি, চাকরি দিয়েছি ওনার প্রতিষ্ঠানে 5 জনকে। তো আমি যে সেই আগের এফডিসি পেলাম, কোনো কিছুই চেঞ্জ হয়নি। ওই ফোয়ারা আছে, পানি নেই, তারপরে চলছে না, ওরকমভাবেই পেয়েছি। বাট সেম টাইমে আমরা ইরানে গিয়েছি, বিভিন্ন সেটে গিয়েছি, লোকেশনগুলোতে গিয়েছি। এটা হবে তার 4 থেকে 5 কিলোমিটার বা তারও বেশি হবে, এক একটা শুধু এক একটা সেট। হ্যাঁ, সেটগুলো রেডি আছে, আপনি প্লাগ অ্যান্ড প্লের মতো 3 দিনে রেডি করতে পারবেন। এটা দুর্গ দেখাবেন, প্রাসাদ দেখাবেন, হেরিটেজ দেখাবেন, আপনার ডিফারেন্ট প্লেসে ডিফারেন্টভাবে রেডি করা আছে। এবং তাদের কিন্তু অনেক ইজি, আপনি যাবেন, আপনাকে পারমিশন লাগবে, এইটা লাগবে সেটা লাগবে, ওরকম নয়। শুধু গেটে যাবেন, বলবেন যে আমি বাংলাদেশ থেকে আসছি, ফিল্ম নিয়ে রিলেটেড, আপনাকে দেখায় দিবে, তারা আপনার সাথে থাকবে, ভেরি মাচ কোঅপারেটিভ, ওয়েলকামিং। আমাদের এইগুলো পিছনে আছে টেকনোলজি। বলেন আমাদের সাথে যে অনন্ত ভাই ভালো বলবে, ফারাবি ফাউন্ডেশনের চেয়ারম্যান, উনি একটা অপারেশন করেছে, বলল যে আমরা আসতেছি, 10টা মিনিট দেরি হবে, সে 10 মিনিটের মধ্যে অ্যাটেন্ড করেছে। আমরা দেখি পিছনে অপারেশন করা। দে গিভ পিপল ভ্যালু। আমাদের মধ্যে এটা হয় না, আমি না আজকে অসুস্থ, আমি যাব না, 3 দিনেও যাব না, আপনারা নেক্সট টাইম আবার টিকিট কেটে চলে আসেন, আমি মিটিং করব। এরকম হয় নাই। সে অসুস্থ মানুষ, ফারাবির চেয়ারম্যান, সে কিন্তু মিটিংটা 2 দিন পিছিয়ে দিতে পারতো, 3 দিন পিছিয়ে দিতে পারতো। ফারাবি মানে ইরানের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা সে গভর্নমেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়ারম্যান উনি। এত হাম্বল, এত ডাউন দ্য আর্থ পিপল। আর আমাদের মধ্যে এটা নাই, আমাদের ভিতরে একটু
কম্পিটিশনের ব্যাপার, আচ্ছা ওনারা আসছে, ঠিক আছে ঘুরে দেখে যাক না, নোবডি ইজ দেয়ার টু অ্যাটেন্ড, যে বুঝাবে যে আমাদের এটাকে আরো ডেভেলপ করতে হবে। এগুলো কিছুটা মিসিং আছে, হয়ে যাবে ইনশাল্লাহ সামনে। ইনশাল্লাহ, আমরাও সেটাই মনে করি। আমরা আনন্দ ভাই, আশাবাদী। আপনার নিশ্চয়ই সেই দুঃখবোধের জায়গাটি আছে। বাংলাদেশের বিএফডিসির কথা যদি বলি, সেটিকে বিএফডিসি তো আমাদেরই প্রতিষ্ঠান, এটা সরকারি প্রতিষ্ঠান, তবে আমাদেরই প্রতিষ্ঠান বলবো আমরা। এটার যত্ন নেওয়া আমাদেরই দরকার, তবে মুখে না বলে কাজ করা ভালো। আমি যেমন প্রথম আপনার ছবি কি কোনো করতে ধরনের গেলাম, উদ্যোগ আছে কিনা? যেমন আমি ছবি যখন প্রথম করতে গেলাম 3 নাম্বার শেড, আমি মেকআপ রুমে যেয়ে দেখলাম এটার বেহাল অবস্থা। তখন আমি এফডিসির সাথে আলাপ করলাম যে আমি এই মেকআপ রুমটা করে দিব, আমি শুটিং তারপরে করব। তারপরে 8-9 লক্ষ টাকা দিয়ে আমি মেকআপ রুমটা নিজে করলাম, একদম এসি থেকে শুরু করে পুরো মেকআপ রুম, পুরো ওয়াল পর্যন্ত টাচ করে, ফ্লোরের টাইল বদলায়া, তারপরে বাথরুমগুলো চেঞ্জ করে, এয়ার কন্ডিশন চেঞ্জ করে, পুরা নতুন করে আমি বানাই নিলাম মেকআপ রুম 9 লক্ষ টাকা খরচ করে। তো এটা আসলে মানুষ মুখে বলে, ইনভেস্ট করে না। তা আমি মনে করি যেইখানে আমি যাব সেইখানে আমার দায়িত্ব কিছু করা। আমি প্রযোজক সমিতিতে গেলাম, এরকম সোফায় বসছি, ভিতরে ঢুকে গেছি, মানে এবং সাইপোকা কামড় দিচ্ছে। তা আমার বক্তব্য হচ্ছে, তখন আমি আলাপ করলাম, তখন যে গাজী আঙ্কেল ছিল, খসরু সাহেব ছিল, লিটন সাহেব ছিল, এরকম অনেকের সাথে, যে ভাই এটাকে তো মেরামত করা দরকার, এটা এইভাবে চলে নাকি, চলে না, আমরা সবাই মিলে করি। তা আপনি ওইখানে বড় একটা লিস্ট টানানো আছে, দেখবেন যে উপরে সবার উপরে আমার নাম, তারপরে অনেকেই ইনভেস্ট করে এটার উপরে, একদম পুরা মানে মার্বেল দিয়ে কাঠের ডেকোরেশন করে, সোফা টোফা দিয়ে করে। আসলে উদ্যোগ নিলে সম্ভব। পরিচালক সমিতিতে যাবেন, ওইখানে যেয়ে দেখবেন একদম ব্ল্যাক কালারের সুন্দর সোফা টোফা, এগুলো আমি করে দিয়েছি। তাই বক্তব্য এইটাই না যে আমার টাকা আছে করে দিয়েছি, মানে দায়িত্ব নিতে হবে। আচ্ছা, আর হচ্ছে এখন এফডিসিতে যান, এয়ার কন্ডিশন করা সেট, আগে কিন্তু এগুলো ছিল না। যখন দেখেছে যে ভালো জিনিস, তারপরে আমি যখন মেকআপ রুম করলাম, এফডিসি নিজে বাকি মেকআপ রুমগুলো কিন্তু এফডিসি ঠিক করে ফেললো এরকম করে, এবং ভাড়াও বাড়ায় দিল, সবাই নিতে প্রস্তুত। তা আসলে চেঞ্জ আসছে, তবে সময় লাগে, উদ্যোগ দরকার। উদ্যোগটা দরকার। যেন ওই যে বলে না, পৃথিবীতে একজন না একজন তো উদ্যোগ নেয়, তে নেওয়ার পরে যখন ধরে রাখে এবং কেউ কিছু করে তখন ভালো লাগে। এখন এফডিসির 2-3টা শেডই কিন্তু ফুললি এয়ার কন্ডিশন করা। বর্ষাপা, সুমন ফারুকরা আসবে, অর্থাৎ নবাগতরা তো চলচ্চিত্রে আসতে চায়, তাদের জন্য এই সিনেমা জগতে প্রবেশের দ্বারটা কতটুকু সহজ আপনার মনে হয়? হয়তো আজকে অনন্ত ভাই বা তাদের জন্য কি পরামর্শ দিবেন? হয়তো আজকে এই সিনেমাতে ব্রেক পাচ্ছে সুমন ভাই, কিন্তু সবার জন্য তো এটা হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ আপনার? আসলে ওইটাই বলতে চাচ্ছি, আসলে সুমন ভাইয়া তো অনেক লাকি একটা পার্সন, কারণ এত বড় এত big budget-এর বাজেটের cinema, ফিল্ম, হ্যাঁ, অনন্ত Direct করতে জলিলের যাচ্ছে। সাথে মুভি করছে, সো হ্যাঁ, এটা এটা তো অবশ্যই অনেক বড় বড় পাওয়া। পাওয়া, এটা উনি এটা অনেক বলেও বড় সব পাওয়া। সময় সব Of জায়গায়। course. আর নতুনদের জন্য আসলে এখন তো মানে কি বলবো, মানে আমাদের দেশে আসলে ওই যে বললাম না আমি শুরুতেই, যে কেউ না কেউতে নিয়ে আসতে হবে। এখন আজকে ধরেন ও সুমন ভাইয়াকে নিয়ে আসছে, আমরা talent এখন hunt আমাদের এর নিয়ে আসছি। ট্যালেন্ট হান্ট একটা রিয়েলিটি শো করেছে, ওখানকার উইনার যারা আছে, মানে 13 বা 14 জন উইনার আছে বিভিন্ন ক্যাটাগরি থেকে। সো ওখানকার সবাই কিন্তু এই মুভিতে কাজ করবে, ওখানে হিরো থাকছে 2টা, বাহ। হিরোইন থাকছে 2টা। তো এইগুলো, আর নতুন যারা আছে এখন ধরেন ও একটাকে ব্রেক দিল, বা আদার্স যারা এখন টুকটাক করতেছেন ওদের সাথে যে একটা ব্রেক না, দেয়, industry কিন্তু এখন এটা করলে অনেকেই কিন্তু break দিচ্ছে। হয়, মানে কারণ নতুন প্রমিনেন্ট অনেক hero রানিং heroine হিরো আসতেছে। যারা, তাদের সুপারস্টারদের সাথেই তাদেরকে আনতে হবে, না হলে তো ওরা একা এসে আসলে খুব কিছু হ্যাঁ। একটা যে করতে পারবে এরকম কিছু আসলে খুবই টাফ। না, এটা আপনি দেখেন যে যেমন ইন্ডিয়াতেই দেখেন, সালমান খানের সাথে নতুন একটা হিরোকে লঞ্চ করে, আমির খানের সাথে করে, একটা নতুন নায়িকা তো সবসময় নতুন নায়িকা তো বড় হিরোদের সাথেই লঞ্চ করে, না হলে তো ওরা ইন্ডাস্ট্রিতে কোনো স্পেস আর আমাদের দেশে যে জিনিসটা হয়, আমাদের সবার মধ্যে যেটা কাজ করে, মানে জেলাসি, হিংসা জিনিসটা খুব বেশি কাজ করে। মানে এরা মনে করে যে না, কেন এসে যদি ক্লিক করে ফেলে বা আমার জায়গাটা যদি নিয়ে নেয়, আসলে কি তাই? এই জায়গাটা থেকে আসলে আমরা যে কেন বের হতে পারি না হিংসার জায়গা থেকে, মানে আমার কথা যে কেন আমি আরেকটা আর্টিস্টকে বা নতুন কাউকে আমি হিংসা, নতুনকে তো ভালোবাসা দিতে হবে, তাকে তো বরণ করে নিতে হবে, আমার যেটা মনে হয়।
আমারও আসলে হিংসা হচ্ছে আমার হিংসা হচ্ছে যে কেন? দর্শকদের আপনার হিংসা হচ্ছে কেন? আমার দর্শকদের দুইটা কমেন্ট না পড়লে আর কি হিংসাটা আমি হিংসার জায়গাটা বোঝাতে পারবো না। সেটা হচ্ছে যে সবাই বলছে কি গল্প থাকছে নতুন এই সিনেমায়। আমি গল্প কি আর মানুষ বলে, গল্প তো দেখে। গল্প দর্শকের উদ্দেশ্যে বলি যে দর্শক, আপনারা তো জানেন যে সিনেমা তো দেখার, সিনেমা শোনার না। আমরা যেইগুলো বললে আপনাদের জানা হবে যে আমরা কি করতে যাচ্ছি, কি কলা ছোট কৌশলী করে একটু আছে, ছবিতে কি প্রেক্ষাপটটা কি করবে। বলা যায় তাদের তৃষ্ণা মেটানোর না, জন্য? তৃষ্ণা মিটানোর জন্য একটাই কথা বলবো, অপেক্ষা করুন, অপেক্ষা করুন আমাদের। ওয়েট ফর মুভি। আচ্ছা, আমাদের হাতে বেশ 4 মিনিট সময় আছে, আমরা শেষ করতে চাই। তবে শেষবারের মতো সুমন ভাই আপনার কাছে জানতে চাই, শুরুটা তো হলো, জি ইনশাল্লাহ আগামী সপ্তাহে সম্ভবত আপনাদের হ্যাঁ, মানে সিনেমার ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ ফেব্রুয়ারির শুটিং প্রথম শুরু সপ্তাহে হবে। সেই সিনেমার শুটিং হতে যাচ্ছে। সেটি নিশ্চয়ই আপনি ধরে রাখবেন, সেই প্রত্যয়টি কেমন আছে যে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে, পাশাপাশি এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে আপনি আপনার প্রত্যাশাটি যদি জানাতেন। প্রথমত এই সিনেমার প্রতি তো আমার প্রত্যাশা অনেক বেশি, নিজে যেহেতু ইনভলভ, ভালোভাবে ইনভলভ, তো নিজের সর্বোচ্চটা হ্যাঁ, দিকে- সর্বোচ্চটাই দিব। এবং মেকিং এ বলেন, তারপরে বেচারা যেই 12 কেজি ওজন কমাইছে তো দিবে না। হ্যাঁ, তারপরে অনন্ত ভাই তো আগে অনেকগুলো ছবি করেছে, ওনার জায়গাগুলো খুব স্পেসিফিক, সে এইটা চায় এবং এইটা সে চাই যে কোনোভাবে সে আদায় করে নেবে। তারপর আমাদের যে ডিরেক্টর আছে, ইরানি ডিরেক্টর, ও অনেক স্পেসিফিক এবং আগে অনেকগুলো ছবি বানিয়েছে, ওর অভিজ্ঞতাও ভালো। তো অল টুগেদার ভালো কিছু করার চেষ্টা করব। মুভিটাও, থিমটাও ভালো থাকবে, সবাই মিলে দর্শকরা উপভোগ করবে। আর চলচ্চিত্র জগতে আমার যেই চাওয়া, এটা অনেক বেশি না। যদি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করে আমি থাকবো, যদি মানুষ অ্যাকসেপ্ট না করে বিভিন্নভাবে দেখবো, রিভিউ করব যে তারা কিভাবে নিচ্ছে, যদি না করে সরে পড়বো। বাট আমার যে অনেক বেশি কিছু নিতে হবে, চেষ্টাটা এটা করে- থাকবে না আপনার? হ্যাঁ, চেষ্টা তো থাকবেই, এটা প্রথমেই বলেছি। ওইটাই তো বললো, অডিয়েন্সের ভালোবাসাটা দেখবে, অডিয়েন্সের ভালোবাসাটা দেখবো, দেন উনি চিন্তা করবেন। তারপরে আমি চিন্তা করবো। কারণ আমি এইটা করেই আমার জীবন জীবিকা চলতে হবে এরকম ব্যাপারটা না, আমার পাশাপাশি অন্য ব্যবসা আছে। আচ্ছা, বর্ষাপা আপনার কাছে জানতে চাই, তবে আপনাদের দুজনের জন্য একটা প্রশ্ন আপনাদের দুজনের জন্যই, কিভাবে নিজেদের এত ফিট রাখেন, এই প্রশ্নটা উত্তর দিতে হবে। তবে তার আগে এই একই প্রশ্নটাই, যেটি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন, পাশাপাশি এই সিনেমা নিয়ে আপনার কি ধরনের প্রত্যাশা, কেমন করে মানুষের কাছে পৌঁছবে? ইনশাআল্লাহ মুভিটা যদি ঠিকঠাক এবং কেন থাকে, মানুষ দেখবে? ডেফিনেটলি অনন্ত জলিলের মুভি তো সবাই দেখে, এটা তো মানে কি বলবো, এটা আপনি নিজেও Brand. জানেন যে 3-4 দিন আগে বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে, ব্লকবাস্টার বলেন বা আদার্স যেগুলো আছে, 3-4 দিন আগে গিয়ে টিকিট নিতে হয়। আর সিনেমাটা তো মানে ওই যে কিছু একটা ধামাকা নিয়ে আসতে হবে, তো মানুষের মধ্যে একটা কাজ করবে যে কি হতে যাচ্ছে আসলে। এইগুলার ফিট থাকার বিষয়টা যেটা, এটা আসলে আসলে কি, আমার বেবি দুইটা হওয়ার আগে আমি সবসময় বলতাম যে এত ইজি স্লিম থাকা, ফিট থাকা, নিজেকে ঠিক রাখা, কিন্তু আসলে এটা ইটস নট মানে ইজি, মানে এটা একদমই খুবই কঠিন একটা কাজ। এটা এত সহজ না নিজেকে ফিট রাখা, ধরে রাখা। এখন আমি চিন্তা করি, কারণ এখন কিছু খেলেই ভাবি যেটা খাবো আমাকে তো আবার এক্সারসাইজ করে এটা অনেক বার্ন করতে হবে, ও মাই গড কি করবো। ও বলে তুমি এত স্লিম, তুমি খাও, তোমার কোনো সমস্যা নেই। একটু তো মেনটেন করতে হয়, খাবার, এক্সারসাইজ করতে হয়। যাক, দর্শকদের সেই নিশ্চয়ই পরামর্শটি থাকবে, এবং দর্শকদেরকে আহ্বান কি জানাবেন যে সিনেমাটি দেখবার জন্য? আসলে খুব থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। সবচাইতে বেশি ভালো লাগলো যে টিভিতে তো আমরা লাইভে আসি, অনেক সময় অনুষ্ঠানে আসি, বাট বিদেশে যারা আছেন তারা তো আমাদের ওইভাবে পায় না। বাট আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিদেশে যারা আছেন, আমাদের দেশীয় ভাই এবং বোনেরা, তাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের অনুষ্ঠানটা দেখবার জন্য। আর ইনশাআল্লাহ 2019-এ আমাদের নেক্সট মুভি দিন দাজে, এটা আমরা রিলিজ হবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। অনন্ত ভাই, আপনার কাছে ফিরতে চাই 4 বছর পরে আপনি আবার বড় পর্দায়। এর মধ্যে আপনার বেশ কিছু স্থির চিত্র, অর্থাৎ স্টিল যে পিকচারগুলো, সেগুলো ভাইরাল হয়েছে। আপনি হজ করে এসেছেন, সেগুলো নিয়ে অনেক আমরা দেখেছি, সেই সিনেমাগুলো ভাইরাল হয়েছে। সেই সব কিছুর পরে মানে এই 4 বছরের সময়গুলো কিন্তু মানুষ আপনাকে পেয়েছে, মানে যেভাবেই হোক, স্থির চিত্রের মাধ্যমে হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ছবিতে আমরা দেখেছি। সেটির ক্ষেত্রে মানুষের একটু আকাঙ্ক্ষা ছিল যে কখন বড় পর্দায় অনন্ত জলিল বা এজেকে দেখবে। সেই ব্র্যান্ডটি ফিরে এলো, সেই ব্র্যান্ড নিশ্চয়ই কিছু ভিন্ন কিছু নিয়ে আসছে, এবং সেই সিনেমা আসলে কি হবে, কেন মানুষ দেখবে?
এক নাম্বার হচ্ছে সবাই নর্মালি জানে আমাদের দেশের যে আমি প্রতিটা ছবিতেই ডিফারেন্ট কিছুই করি, নাহলে আমি একটা ছবি এক বছরে দেখা যায় যদি খুব মানে ভালো ছবি বানাই তাহলেও কিন্তু 2টা ছবি করা যায় এক বছরে, কিন্তু আমি ছবি করি যখন ঘন ঘনই করতাম তাও বছরে একটা ছবি করতাম। আর এই বছর তো এইবার তো 4 বছর পরে, তার মানে এইবার 4 বছরের চিন্তা ভাবনা আমার এই ছবিতে যুক্ত একসাথে। হবে। এমনিতেই ভালো কিছু পাবে। আর আমি তো আরেকটা বড় কিছু হচ্ছে ইরানের সাথে ছবি করা, ওদের ডিফারেন্ট ডিফারেন্ট মানে ক্যারেক্টারগুলো দেখবে, সাথে আমাকেও দেখবে, আর ছবিতে এত কিছুই পাবে যেগুলো বলে বোঝানো যাবে না। তবে দর্শক একটা কথাই বলি, আপনারা নিরাশ হবেন না, বরঞ্চ গর্ব করবেন যে হ্যাঁ আসলে আমরা ছবি বানাতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ অনন্ত ভাই, সবাইকে ধন্যবাদ। আমরা আসলে নিরাশ হতে চাই না, আমাদের আশার পালটা আমরা সবসময় জাগিয়ে রাখতে চাই। বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে এবং আমরা সেই চলচ্চিত্র নিয়ে গর্ব করব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী আয়োজনে।